হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ঝুমা লাইভ ইনসাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে জানো তো উঠতে না অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি বলতে পারো। এখন তো 11টা বাজে, আমি কিচ্ছু করিনি, জাস্ট বাসি জামা কাপড় ছেড়ে গ্যাস ট্যাসগুলো মুছে রান্নাটা আগেই বসিয়ে দিয়েছি। ভাত আর বেগুন ভাজা বসিয়ে দিলাম প্রথমে, কারণ ছেলের জানো তো 1টার সময় টিউশন আছে, এবার ওকে টাইম মতো খেতে দিতে হবে, তাই আমি একটু তাড়াহুড়ো করেই কাজগুলো করছিলাম। আর তার সাথে সাথে আমি এই যেহেতু বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়েছিলাম, একদিকে কি সুবিধা বলো তো, রান্নাও করা যায় আবার ঘরের কাজগুলো সেরে নেওয়া যায়। আর বাসি জামা কাপড়ে তো রান্না জিনিসে হাত দেওয়া যায় না, তো ওই জন্য আমি ওই বাসি জামা কাপড়টা ছেড়ে প্রথমেই লেগে গেছি রান্নাতে, তারপর ঘরের কাজগুলো ওই হাতেই করে নিচ্ছি। মানে উঠতে না, কালকে আজকে স্কুল ছিল না ছেলের, বলে ছেলে একটু রাত পর্যন্ত পড়েছিল, ওর সাথে জেগেছিলাম, তিনজন মিলে কখন ঘুমিয়ে গেছি, অনেকটা দেরি হয়ে গেছে। উঠে তো মাথায় হাত, তোমরা তো বুঝতেই পারছো আমাদের যারা মহিলারা ঘরের কাজ টাজ নিয়ে থাকি, তাদের কাছে একটু বেলা হয়ে যাওয়া মানে কতটা মানে অসুবিধার কাজ। ওই জন্য আর আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ডও নেই, সমস্ত কাজ নিজের হাতেই করতে হবে, ওই জন্য একটু টেনশনে পড়লাম। তো আমরা যদি টেনশন না করে স্মার্টলিভাবে একটু কাজগুলো ঘরের করে নিই, তাহলে সবটাই গুছিয়ে হয়ে যায়। এই যেমন ধরো আমি বাসি জামা কাপড়টা ছেড়ে রান্নাটা বসিয়ে দিয়েছি, আবার ঘরে কাজও চাপছে, এতে কি হচ্ছে, ঘরে কাজটাও হচ্ছে আবার রান্নাটাও হচ্ছে, তাহলে কি স্মার্টভাবে আমরা কাজটা করে নিলে অতটা টেনশনের ব্যাপার হয় না। আর যদি আমি প্রথমে বাসি কাজগুলো সেরে তারপর রান্নায় যাই, তাহলে তো আজকে একটু দেরি হয়ে যাবে। যেদিন যেমন তেমন করতেই হবে, সে বলে না যখন যেমন তখন তেমন, এখানে অবস্থাটা কিছুটা তাই, আমাদের এরকম করেই আমাদের সংসারগুলো আমাদের ম্যানেজ করে নিতে হবে, তাই না বলো? তো আর এই গতকাল রাত্রে তোমাদের দাদাভাই কিছু বিস্কুট টিস্কুট এনেছিল, রাখা হয়নি, তো সকালে যে যার মতো কেটে দিয়েছিলাম। বাড়িতে বিস্কুট ছিল, কিন্তু ওই যে নতুন বিস্কুটটা একটু টেস্ট করবে, ওই জন্য যা যার মতো দিয়ে ওখানে নামানো ছিল, তো যেগুলো কৌটোর মধ্যে জায়গায় জায়গায় রেখে দিলাম। আর এই যে স্ল্যাবটা দিবে, যতক্ষণ না পরিষ্কার না হয় রান্নার কাজে মন বসে না। ওই যে গতকালের বাসনগুলো রাত্রেবেলায় ছিল, কারণ কি বলতো, বাসনগুলো যদি আমার তো আমি রাত্রেই ধুয়ে রাখি, তো এবার যদি ওই ভিজা বাসনগুলো আমি নিচে রেখে দেবো, তাহলে তো ওই ডয়ারে ডয়ারে ভরে দেবো, তাহলে তো নষ্ট হয়ে যাবে ওয়ার্ড্রপগুলো। তো ওই জন্য আমি কি করি, ওগুলো শুকাতে দিই, সারা রাত ধরে শুকিয়ে যায় ঝুড়িটার মধ্যে, তারপর সকালে ভরে দিই। তারপরে এই জায়গাটা জুড়ে বাসন থাকে, তো সকাল সকাল যদি এখানটা পরিষ্কার করে না হয়, রান্নার কাজে কিন্তু সুবিধা হয়। কারণ এইটুকু তো বাড়ি, তার মধ্যে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা যায়, তাহলে করব কোথায়? আর এই সবজিগুলো দেখছো কেটে নেওয়া আছে, আর এই যে চায়ের টিফিনগুলো, মানে আজকে সব চা টিফিন একসাথেই করেছে বলতে পারো। তো ওই জন্য এই বাসনগুলো হয়ে গেছিলো, তো সেগুলো ভাবলাম ধুয়ে নিই। তাছাড়া জানো তো আমার অনেক বাসন জমে যায়, কারণ তোমরা তো দেখেইছো যে আমার কত বাসন জমে যায়, আমি একটু বেশি বাসন করে ফেলি। আর হেল্পিং হ্যান্ড নেই বলে খুব অসুবিধাও হয়, ওই জন্য দেখলাম যে যতটা পারি বাসনগুলো অল্প অল্প করে ধুয়ে রেখে দিই, তাহলে সুবিধা, একসঙ্গে অনেকগুলো ধুতে হবে না। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারো। আর যদি সাবস্ক্রাইব করে দিয়ে যাও, তাহলে বেল আইকনটি টিপে দিয়ে, যাতে আমার ভিডিও নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা সময় মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারো। আর যদি সেটা করে রেখেছো, তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দিদিভাইকে সময় দেওয়ার জন্য, তোমাদের মূল্যবান সময়টি দেওয়ার জন্য। আর কমেন্টে অবশ্যই জানাবে যে আমার ভিডিওগুলি কেমন লেগেছে তোমাদের, বা কে কোথা থেকে তোমরা আমার ভিডিওটি দেখছো। আর এখন দেখো রান্নাটা প্রায়, বেগুন ভাজাটাও হয়ে গেছে, আর এখন বসিয়ে দিয়েছি ওই যে লাউয়ের ছিলকাগুলো ভাজছি। ওইটা না খেতে আমার খুব ভালো লাগে, আমি বলতে পারো এই আগাছা টাইপের খেতে আমি একটু বেশি পছন্দ করি। যেমন এই লাউয়ের ছিলকা, বাঁধাকপির ডাঁটা, তারপর এই ধরনের মানে যেগুলো ফেলে দেওয়া জিনিস, সেইগুলো খেতে আমার আবার একটু বেশি টেস্ট লাগে বলতে পারো। এই তোমার পটলের খোসা বলতে পারো, এগুলো সবই। আর এই বিছনাটা ছেলে মানে উঠলো, তারপরে ওকে সরাতে, হেলতে দুলতে, ওরা তো আর আমাদের মতো চটপট করবে না বলো, ওরা ওদের নিজের ঢঙে চলবে, তাতে তোমার দেরি হচ্ছে না কি হয়েছে ওরা দেখতে যাবে না। তো সেই জন্য বললাম যে ও উঠে একটু সরে গেছে, এই টাইমে দেখলাম আমি আমার বিছানাটা তাহলে ভালো করে পরিষ্কার করে নিই, কারণ বিছানা পরিষ্কার না হলে বলো কোনো কিছুই তো আর ভালো লাগে না। ওই জন্য বিছানাটা আমি একটু পরিষ্কার করে নিলাম। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার কি শরীর খারাপ হয়েছিল বা কি টেস্ট করতে বলেছিল
যার জন্য আমি এতদিন একটু রেগুলার ছিলাম। বলে দিই, প্রথমে আমার একটা ইউটেরাসের সিস্ট আছে জানো তো, তো সেই সিস্টের জন্য আমার একটু প্রবলেম হয়েই থাকে শরীরে। তো হঠাৎ ডাক্তার আমাকে কিছু টেস্ট দিয়েছিল, আমরা তো অত বুঝি না বলো কিসের কি অত টেস্ট দিয়েছে। তো হঠাৎ আমার ভাই মেডিসিনে এই মেডিকেল লাইনে আছে, বা আমার হাজব্যান্ডও আছে, কিন্তু হাজব্যান্ড অতটা খেয়াল করেনি। এবার ভাইকে যখন বললাম যে আমার এরকম টেস্ট আছে, আমি পুজোর দিন কালী পুজোর সময় যেতে পারবো না, কারণ টেস্টগুলো তো করাতে হবে, আবার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মুশকিল হয়ে যাবে, ওনার অ্যাপয়েন্টমেন্ট পেতে এমনি 3 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। তো ভাই বললো টেস্টগুলো কি হয়েছে একটু পাঠাবি আমাকে। তো পাঠালাম। ভাই তো পুরো মাথায় হাত, বললো ক্যান্সার টেস্ট দিয়েছে কেন? এই টেস্টটা কিন্তু সবাইকে দেয় না, এমনি ন্যাচারালি ট্যাপ টেস্ট যেগুলো দেয় সেগুলো ঠিক আছে, কিন্তু আমার এটা ব্লাড থেকে ক্যান্সার টেস্ট দিয়েছিল। এই টেস্টটা খুব সন্দেহ না হলে এই টেস্টটা দেওয়া হয় না। তো আমার ভাই তো খুব টেনশন, তোমরা তো জানোই যে আমার ভাই একটু আমাকে নিয়ে বেশি বাঁচে, মানে ও একটু দিদি পাগল ছেড়ে বলতে পারো। তো হঠাৎ ওর তো খুব টেনশন হয়ে গেছে, ও তো খুব একদম যাকে বলে নার্ভাস পড়ে গেছে, আমাকে বারবার ফোন করছে যে দিদি তুই টেনশন করবি না, আমি আছি, আমি এখানে দেখাবো ওখানে দেখাবো, কিচ্ছু হবে না। এবার কি আমি অতটা ভয় পাইনি, ওর টেনশন দেখে আমিও কিন্তু ভয় পেয়ে গেছি। এবার যখন আমি টেস্ট করালাম, টেস্টে কিন্তু আমার 8.5 বলে একটা রেজাল্টে এসেছে। তো আমি সেইগুলো দেখে আমি আরও ভয় পেয়ে গেছি। তো আমি পুরো, ভাই একজনকে দেখিয়েছে, তো বলেছে যে দিদি জাস্ট হয়েছে ক্যান্সারটা, ওই ইউট্রাসটা রিমুভ করে দিলে দিদি ভালো হয়ে যাবে। ওটা একজন বলেছে, সেটা ভাই আবার বিভিন্ন ডক্টরকে ফোন করেছে, তারা বলেছেন কোনো প্রবলেম নেই, কিচ্ছু হয়নি, একটা হরমোনের ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু ভাই কাউকে আর ভরসা করতে পারছে না, আমাকে বারবার মানে বলছে। এবার আমি ভয়ে, আমিও মানে পুরো ভয়ে কেঁদে ফেলেছি, যে খুব খারাপ লাগছিল, যেহেতু আমার ছেলে এখনও ছোট, মা বাবা আছে, বলো মা বাবা তো খুব কষ্ট হবে আমাদের কিছু হয়ে গেলে। তো এদিকে আমার হাজব্যান্ডও খুব টেনশন করছে। আবার আমি ডক্টরের যে কম্পাউন্ডার আছে ওনাকে বললাম যে দিদিভাই আমাকে একটু ডক্টরের সঙ্গে একটু তাড়াতাড়ি কনসাল্ট করতে দেবে, এরকম আমার একটু টেনশন লাগছে। তো ও কিন্তু বললো তোমার তো নর্মাল রিপোর্ট, কোনো টেনশন নেই, ঠিক আছে। এবার ডক্টরের কাছে যখন গেলাম, ডক্টর তো পুরো মাথায় হাত, পুরো হাসছে, বলছে আরে বাবা 0 থেকে 35 নর্মাল, তো তোমার 88 পয়েন্ট এসছে, এটা যে কেউ টেস্ট করলে যে কেউ শরীরে এটা থাকবেই, কোনো প্রবলেম নেই, তোমার কোনো কিচ্ছু হয়নি, কোনো মেডিসিন খেতে হবে না, কোনো হরমোন টরমোন কোনো ওষুধ খেতে হবে না, যেহেতু তোমার একবার প্যানক্রিয়াটিস ইনফেকশন হয়েছিল, আমি তোমাকে কিচ্ছু মেডিসিন দেবো না, আবার 1 বছর পর আমি তোমার চেক আপ করবো, তোমার যদি টিউমার একটুখানি বাড়ে, মানে জাস্ট 0.5 আছে, সেটা যদি বড় হয় তাহলে আমি আবার অন্যরকম টেস্ট করব, নাহলে কিচ্ছু করার দরকার নেই, তুমি কিচ্ছু ওষুধ খাবে না, কারোর কথা শুনবে না, নর্মালভাবে থেকে যাও। এবার তারপরে তো টেনশনটা অনেকটা কমলো, কিন্তু ওই যে রিপোর্টের সেই কদিন আমরা যেভাবে ঘরে ভেঙে পড়েছিলাম, তাতে আমার পক্ষে আর ভিডিও দেওয়া করা সত্যি খুব অসুবিধা হয়ে গেছিলো, করতে পারছিলাম না। তারপর অনেক কিছু কষ্ট সহ্য করে এইসব করিয়ে যখন সব এলো, তো ভাই তো এখনও মানেনি, ভাই বলেছে না ওসব হবে না, আমার ছেলের জন্য বলেছে যে ওর পরীক্ষা হয়ে গেলে তুই চেন্নাই চলে যাবি, একবার চেন্নাই দেখিয়ে নে, তারপর ওখানে যদি সব কিছু নর্মাল বলে তবেই আমি ঠিক থাকবো। তো যাই হোক, এইসব টেনশন ছিল। তার মধ্যে আমি ফেসবুকে একটু কাজ করি, তোমরা জানো, তো সেখানে ওখানে একটু গ্রোটা ভালোই হচ্ছে, ভালোই রেসপন্স পাচ্ছি, ওই জন্য আমি ওখানেও একটু সময় দিতে গিয়ে এখানে একটু কম দিয়ে ফেলেছিলাম। আর ওই টেনশনের জন্য আমি পারছিলাম না, নাহলে আমি দুদিক সামলাই। আর এই পাখিটা দেখো রোজ আমার জানালায় আসে, এবং প্রত্যেকটা ফুলে ফুলে ঢুকে ওই মুখটা দিয়ে দিয়ে ওই সমস্ত ফুলগুলোর কাছ থেকে একটু একটু করে মধু খেয়ে ও আবার চলে যায়, খুব ভালো লাগে। তো ওইটাই ক্যাপচার করেছিলাম, তোমাদেরকে দেখালাম। আর দেখো আমার সব রান্না হয়ে গেছিলো, আজকে পার্শে মাছ ছিল, দুপুরে খাওয়া দাওয়া করতে শুয়ে পড়েছিলাম। এবার সন্ধ্যেবেলায় এখন সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেলে সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই বলেছিল যে একটু চিকেন দিনে করেছিলাম, তো একটু চিকেন রেখে দিতে, একটু চিকেন পকোড়া করতে, তো সন্ধ্যাবেলায় সেই চিকেন পকোড়াটাই করলাম। ভালোই হয়েছিল খেতে। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার তো খুবই ভালো লাগে। আর যদি ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেতেই পারো। আর আজকের ভিডিওটি বেশি বড় করলাম না, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।